নমস্কার। শিল্পীর গল্পকথা চ্যানেলে আমার সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই। আমার আজকের নিবেদন শুক্লাদের লেখা একটা ভয়ের গল্প। গল্পের নাম পিশাচিনী রানী। আমি একটা গল্প বলেছিলাম, আপনাদের হয়তো মনে থাকবে। গল্পের নাম রামগড়ের রাজমহল। তাতে বিদিশা, ভূত বিশেষজ্ঞ মিস নিকিতা এরা ছিলেন। তাদেরই আরও একটা অভিজ্ঞতার কথা আজ আপনাদেরকে জানাবো। বিদিশাকে আপনাদের মনে আছে তো? আর নিকিতা? ঠিক ধরেছেন, ভূত বিশেষজ্ঞ মিস নিকিতা। আবার তাদের কথাই বলতে এলাম আপনাদের কাছে। বিদিশা আর কুন্তলের বিয়েটা হয়নি জানেন। তার কারণ বিদিশার এই ভূত প্রেত নিয়ে বাড়াবাড়ি করা কুন্তলের মা অবন্তী দেবী একদম মেনে নিতে পারেননি। ওরা শর্ত দিয়েছিলেন যে বিদিশা বিয়ের পর আর এসব অভিযানে যেতে পারবে না, ভূত প্রেত নিয়ে কোনো রকম উৎসাহও দেখাতে পারবে না। তাহলেই একমাত্র কুন্তলের সাথে বিয়ে হবে, না হয় নয়। কিন্তু বিদিশা সে প্রস্তাব মেনে না নেওয়ায় অবন্তী দেবী সাত তাড়াতাড়ি নিজের ভাইয়ের শালীর মেয়ের সাথে কুন্তলের বিয়ে দিয়ে দিলেন। এতে যত কষ্ট পেল বিদিশা, তার থেকে বেশি কুন্তলের ওপর রাগ হলো ওর। বিদিশা অবাক হয়ে যায় যে একজন ছেলেকে কি করে তার মা জোর করে বিয়ে দিতে পারে। আসলে কুন্তলের মেরুদণ্ড বলে কিছুই নেই, এটাই প্রমাণ হয়ে গেল। কুন্তলের বিয়ে হয়ে যাবার পর থেকে বিদিশা কেমন যেন বেপরোয়া হয়ে ওঠে। কোথাও কোনো হানাবাড়ি আছে শুনলে মরিয়া হয়ে ওঠে সেখানে যাবার জন্য। তেমনি একটি অভিযানের কথা আজ আপনাদেরকে বলবো। বিদিশা অফিস থেকে ফিরে নিচে ড্রয়িং রুমে একজন অপরিচিত মহিলাকে বসে থাকতে দেখে বেশ অবাক দৃষ্টিতে ওর মার দিকে তাকিয়ে থাকে। মহিলাটি অসামান্য সুন্দরী যাকে বলে। মধ্য 40 বছর বয়সেই এত টান টান চেহারা হতে পারে তা বিম্ববাসিনীকে না দেখলে বোঝা যেত না। বিদিশার দিকে চোখ পড়তে ওর মা উঠে গিয়ে বললেন, দিশা, ইনি সুখদেবপুর রাজবাড়ির একমাত্র উত্তরাধিকারিণী মিসেস বিম্ববাসিনী মালাকার। উনি একটা সমস্যায় পড়ে তোর কাছে এসেছেন, যদি একটু সাহায্য করতে পারিস। বিদিশা হাত জোর করে ভদ্রমহিলাকে বলে, নমস্কার ম্যাডাম, আমি বিদিশা। আপনি একটু বসুন, আমি চেঞ্জ করে এখনই আসছি। বিম্ববাসিনী দেবীও প্রতি নমস্কার জানিয়ে বলেন, নমস্কার, আমি বিম্ববাসিনী, সুখদেবপুর রাজবাড়ির একমাত্র উত্তরাধিকারিণী। আসলে আমার কিছু সমস্যা নিয়ে আপনার কাছে এসেছি, যদি একটু সাহায্য করতে পারেন। বিদিশা বলে উঠল, ওকে, আমি 5 মিনিটের মধ্যে এসেই আপনার সব সমস্যার কথা শুনছি। ততক্ষণ আপনি না হয় চাটা খান। ভদ্রমহিলা মাথা নেড়ে সম্মতি জানাতেই বিদিশা দ্রুত নিজের ঘরে গিয়ে চেঞ্জ করে নেয়। আর মনে মনে বলতে থাকে, না, অনেকদিন পর আবার একটা অভিযানে যাবার সুযোগ পাবো বলে মনে হচ্ছে। ভেবেই তাড়াতাড়ি নিচে নেমে আসে। চায়ে চুমুক দিয়ে বিদিশা বলে ওঠে, বলুন মিস মালাকার, আপনার কি সমস্যা হচ্ছে? আমার যদি সাধ্যের মধ্যে হয় তবে অবশ্যই সে সমস্যার সমাধান করতে আমি চেষ্টা করব। মিসেস মালাকার বলে উঠলেন, দেখুন, আমার বর্তমান নিবাস এই কলকাতাতেই। আমি যাদবপুরের অভিজাত মালাকার পরিবারের বউ। আমার বাপের বাড়ির পদবি রায়চৌধুরী। সুখদেবপুর রাজবাড়ি আমার বর্তমান মালিকানা, তবে সে বাড়ির অবস্থা খুবই শোচনীয়। সামনের দিকে 3-4টে ঘর ছাড়া আর প্রায় সবই ভেঙে পড়েছে। বিদিশা বলে ওঠে, আচ্ছা, তা আপনার সমস্যাটা কি ওই রাজবাড়িকে নিয়েই? মিসেস মালাকার বললেন, একদম ঠিক বলেছেন। দেখুন, এতদিন আমি ও বাড়ির কথা তেমনভাবে ভাবিনি, কিন্তু বর্তমানে আমার অর্থের বড়ই প্রয়োজন। তাই ভেবেছিলাম ওই বাড়ি বিক্রি করে দেব। এখন ওই বাড়ির দাম কয়েক কোটি টাকা তো হবেই। কিন্তু সমস্যা হচ্ছে, ও বাড়ি ঘিরে বড়ই দুর্নাম রয়েছে।
আর সেই কারণে বাড়িটা আমি বিক্রি করতে পারছি না। বিদিশা বলে ওঠে, কেমন দুর্নাম যদি একটু খুলে বলেন তাহলে খুব ভালো হয়। মিসেস মালাকার বললেন, আমাদের বংশের শেষ রাজা রাজা সুরেন্দ্র নারায়ণের স্ত্রী রানী লীলাবতী দেবী। তিনি একজন পিশাচ সিদ্ধা নারী ছিলেন। তিনি রাজা সুরেন্দ্র নারায়ণের প্রথমা মহিষী রানী ভবানীর কন্যা ফুল্লরাকে পিশাচের হাতে বলি দিয়েছেন, আর তার দায় চাপিয়ে দিয়েছিলেন রানী ভবানীর ওপরে। রাজা সুরেন্দ্র নারায়ণ তখন রানী ভবানীকে হত্যা করেন, কিন্তু যখন ভবানীর পুত্র বীরেন্দ্র নারায়ণ সত্যিটা তার পিতার সামনে নিয়ে আসলেন, তখন রাজা সুরেন্দ্র নারায়ণ লীলাবতীকে জীবন্ত পুড়িয়ে মেরেছিলেন। আর তারপর থেকেই শুরু হয় একের পর এক মৃত্যু। রাজা সুরেন্দ্র নারায়ণের প্রিয় পুত্র বীরেন্দ্র নারায়ণকে ও বাড়ি থেকে সরিয়ে দিয়েছিলেন নিজের নবনির্মিত রানী ভবানী মহলে। তাই তিনি এবং তার পরিবার রক্ষা পায় লীলাবতীর হাত থেকে। প্রতিশোধ স্পৃহা থেকে সকলে মারা যান, আর প্রত্যেকটা মৃত্যু ছিল প্রচণ্ড ভয়াবহ। আস্তে আস্তে ওই রাজমহল পোড়ো বাড়িতে পরিণত হয়, আর আজ তা তো একেবারেই ভেঙে পড়েছে। আমি রাজা বীরেন্দ্র নারায়ণের বংশের মেয়ে। উত্তরাধিকার সূত্রে ওই রাজবাড়ি আমার। কিন্তু এমন কিছু ঘটনা আছে যার জন্য ওই রাজবাড়ির এতটাই দুর্নাম উঠেছে যে কেউ ওই রাজবাড়ি কিনতে চায় না। বিদিশা বলে উঠল, যদি কিছু মনে না করেন তো এমন কি ঘটেছে যে এত দুর্নাম রটালো? যদি কিছু একটু বলেন। বিদিশার মা আর এক প্রস্ত চা আর সাথে কিছু স্ন্যাক্স নিয়ে এসে সেন্টার টেবিলে রেখে মেয়ের পাশে সোফায় বসে পড়েন। মিসেস মালাকার শুরু করেন সেই ভয়ানক মৃত্যুর কথা বলতে, যা শুনে শিউরে ওঠেন বিদিশার মা। মিসেস মালাকার বলতে শুরু করেন, আমাদের বাড়ির দুর্নাম ছড়াতে ভূতে অবিশ্বাসী কয়েকটা ইয়ং ছেলে মেয়ে এসেছিল ও বাড়িতে, তাও পেছনের দরজা থেকে। কেউ ওদের ঢুকতে দেখেনি। কিন্তু পরের দিন সকালে এক চাষি ওই পথে মাঠে যাবার সময় একটি মেয়ের মৃতদেহ দেখে চিৎকার করে ওঠে এবং সঙ্গে সঙ্গে লোক জড়ো হয়ে যায়। আর সেই ভয়ানক মৃত্যু দেখে সিঁঠিয়ে যায় সবাই। এরপর একে একে 6টি মৃতদেহের দেখা মেলে। পুলিশ এসে বডিগুলো দেখে ভয় শিউরে ওঠে। প্রতিটা মৃতদেহ রক্তশূন্য, আর বুক থেকে পেট অবধি চেরা তাদের। কেউ যেন অসীম আক্রোশে ওদের ছিন্ন ভিন্ন করেছে। বিদিশা বলে উঠল, বুঝেছি মিস মালাকার, আমি আপ্রাণ চেষ্টা করব আপনার এই সমস্যা মেটাতে। তবে আমাকে ও বাড়িতে থাকতে দেবার পারমিশন জোগাড় করে দিতে হবে, আর আমাদের থাকা খাওয়ার ব্যবস্থা আপনাকেই করতে হবে। মিসেস মালাকার বলে ওঠেন, আপনাদের থাকা খাওয়ার ব্যবস্থা হয়ে যাবে। আমাদের রানী ভবানী মহলে আপনাদের সব ব্যবস্থা হয়ে যাবে। বিদিশা বলল, 1 মিনিট, আপনি তো কলকাতায় থাকেন, তাহলে রানী ভবানী মহলটা তো বিক্রি করে দিতেই পারেন, এতেও তো প্রচুর টাকা পেতেন আপনি। মিসেস মালাকার বললেন, আসলে ওই মহলের দাবিদার তো অনেক, তারা ওই মহলটা বিক্রি করতে চায় না এখনই। বিদিশা বলল, আপনাদের এই রানী ভবানী মহলে কে থাকে বর্তমানে? মিসেস মালাকার বললেন, কেয়ারটেকার শিবু আর ওর পরিবার থাকে, তবে ওরা আউট হাউসে থাকে। মাঝে মধ্যে আমরা যাই থেকে আসি কয়েকদিন। অন্য অংশীদাররাও যারা কাছাকাছি থাকেন তারা আসেন থাকেন। বিদিশা বলল, আমি আপনাকে ফোন করে জানাবো কবে আমরা যেতে পারবো, সেই মতো আপনি আপনার কেয়ারটেকারকে বলে রাখবেন। মিসেস মালাকার নিজের ফোন নম্বরটা বিদিশাকে দিয়ে বললেন, এবার তাহলে আমি আসি, আপনি আমাকে যে কোনো সময় ফোন করতে পারেন, আর আশা করব আপনি এই সমস্যার সমাধান করতে পারবেন। বিদিশা বলে ওঠে, আমি যথাসাধ্য চেষ্টা করব ম্যাম। আমি আজ হয়তো পারবো না,
তবে আগামীকাল আমি আপনাকে বলে দেব আমরা কবে রওনা দিতে পারবো। মিসেস মালাকার বেরিয়ে যেতে বিদিশার মা বললেন, দিশা, তুই ওনাকে আজই না করে দিবি। আমি কিছুতেই তোকে ওই বিপদের মধ্যে যেতে দিতে পারবো না। বিদিশা বলে উঠল, প্লিজ মা, আমি ওনাকে কথা দিয়েছি, আর কথা ফেরত নিতে পারবো না। আর তাছাড়া তুমি তো জানো এটা আমার নেশা, তাই আমাকে বাধা দিও না মা, প্লিজ। এই বলেই বিদিশা নিজের ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিয়ে খুলে বসে ল্যাপটপ, বের করে সুখদেবপুর রাজবাড়ির প্রাচীন ইতিহাস। তারপরে সে সুখদেবপুর রাজবাড়ির সম্পূর্ণ ইতিহাসটা স্টাডি করতে বসে। না, বিম্ববাসিনী মিথ্যে কিছুই বলেনি। রানী লীলাবতী সত্যি একজন ডাইনি ছিলেন। বিদিশা এরপর নিজের পার্টনারদের একে একে ফোন করে। পিনাকি সদ্য বিয়ে করেছে, তাই ওকে বাদের খাতায় রেখেছে। মিস নিকিতাকেও পাওয়া যাবে না, কারণ সে দেশের বাইরে আছে। তারপর বেদের সাথে যোগাযোগ করে দিশা। সে তো এক কথায় রাজি। নিজের দুজন কলিগকে সে ফোন করে। এরা দুজনই ভূতে বিশ্বাস করে না, তাই ওদের বলা। তবে ওরা যতই হম্বিতম্বি করুক, ভূতের নাম শুনেই পিছিয়ে যায়। দিশা তখন তার ছোটবেলার বন্ধু তমাল আর কস্তুরীকে খুলে বলে ব্যাপারটা, আর ওরা দুজনেই যেতে চায় বিদিশার সাথে। বেদ নিজের কলিগ কাম বন্ধু সুমনকে নিয়ে যাবার কথা বলে। সুমন তার গার্লফ্রেন্ড দীপাকে নিয়ে যাবার কথা বলে। ব্যাস, 6 জনের দল তৈরি হয়ে যায়। দিশা ফোন করে বিম্ববাসিনী দেবীকে বলে ওদের যাবার কথা। সুখদেবপুর যেতে ট্রেনে 1 দিন লাগবে। রাত 12টায় ওদের ট্রেন। দিন ঠিক হয়ে যেতে বিদিশা তার ঠাকুরদা নিত্যানন্দ মুখার্জির ঘরে এসে ঢোকে। খুলে বসে ওনার বড় সিন্দুকটা। আজ যে দিশাকে সাধনায় বসতেই হবে, না হলে সময় আর পাওয়া যাবে না। ঠাকুরদার ডায়েরিতে সুখদেবপুর রাজবাড়ির কথা লেখা আছে। লীলাবতীর অনেক অজানার কথা লেখা আছে, যা বিম্ববাসিনী দেবীও জানেন না। সারা রাত জেগে সম্পূর্ণ ইতিহাস পড়ে নিল বিদিশা। এবার ওই পিশাচিনী রানীর বিরুদ্ধে লড়াই করার সাহস পাবে সে। দিনটা বুধবার। প্রচণ্ড ঝড় বৃষ্টিতে ভেসে যাচ্ছে কলকাতা শহর। তার মধ্যে এই অকুতভয় 6 জন মানুষ হাওড়া স্টেশনে এসে পৌঁছে অপেক্ষা করছে নির্দিষ্ট ট্রেনের। বেদ, সুমন আর দীপা বেশ ভিজে গেছে। তা দেখে বিদিশা বলে, তোরা ওয়েটিং রুমে গিয়ে চেঞ্জ করে আয় না, আরে ঠান্ডা লেগে জ্বর আসবে তো। বেদ বলে ওঠে, ধুর, তুই ছাড় তো, কিচ্ছু হবে না। আর তাছাড়া ট্রেন ঢোকার টাইম হয়ে গেছে। সত্যি সত্যি বেদ বলতে না বলতেই ট্রেন প্ল্যাটফর্মে ঢুকে যায়। ফার্স্ট ক্লাস এসিতে একটা কোচ, আর একটা কূপ পেয়েছে ওরা। বিদিশা ঠিক করে সুমন আর দীপা একটা কূপে থাকবে, আর বাকি 4 জন একটা কোচে। হই হই করতে করতে ওরা রওনা হয়ে গেল সুখদেবপুরের দিকে। ওরা নিজেরাই জানে না কি অপেক্ষা করছে ওদের জন্য। ট্রেনে উঠে ওরা সবাই শুয়ে পড়ে। এত রাতে আর আড্ডা দিতে ইচ্ছা করল না। সুমন, বেদ আর দীপা আগে ভেজা জামা কাপড় চেঞ্জ করে নেয়। সুমন আর দীপা সবাইকে শুভরাত্রি জানিয়ে নিজেদের কূপে গিয়ে শুয়ে পড়ে। এপাশে ওরা 4 জনও যে যার পছন্দের সিটগুলো নিয়ে শুয়ে পড়ে। বিদিশা শুয়ে পড়ে ঠিকই, কিন্তু ঘুম আর আসে না। আজ বড় কুন্তলকে মনে পড়ছে দিশার। কত সহজে ও বাবা মার কথায় বিয়ে করে নিল। একবারও দিশার কথা মনে পড়ল না ওর। 2 ফোঁটা চোখের জল গড়িয়ে পড়ল দিশার চোখ থেকে। বেদ নিচের বাঙ্কে শুয়ে শুয়ে ভাবতে থাকে, এত ভালো বন্ধু হয়েও বিদিশার একবারও বেদের কথা মনে হয়নি। কতবার বেদ বোঝাতে চেয়েছে, কতভাবে বোঝাতে চেয়েছে, কিন্তু দিশা বুঝতেই চায়নি বেদের কথা। সেই ক্লাস 9 থেকে বেদ, দিশা আর পিনাকি ক্লোজ ফ্রেন্ড। সব সময় দিশার পাশে ওরা 2 জন ছিল। কখন যে বিদিশাকে বেদ ভালোবেসে ফেলেছে তা সে নিজেও জানে না।
কুন্তলের সাথে পরিচয় করিয়ে দেবার সময় যখন বিদিশা বলেছিল, বেদ, এই হলো কুন্তল, আমার ভালোবাসা, তখন বেদের বুকটা ভেঙে গিয়েছিল। বোবা কান্না গলায় চেপে বসেছিল, কিন্তু বলতে পারেনি সে কিছুই। ভাবতে ভাবতে একসময় ঘুমানোর চেষ্টা করে বেদ ও দিশা। না, দিশার চোখে ঘুম নেই। সে লীলাবতীর কথাই ভেবে চলেছে। একটা মেয়ে হয়ে কি করে এত নিষ্ঠুর হতে পারে তা ভেবেই পায় না দিশা। নিজের স্বামীর সাথে অন্যায় করতে এতটুকুও বাধল না তার। না, আর ভাবতে পারে না দিশা। হঠাৎ কখন যেন সে ভোরের দিকে ঘুমিয়ে পড়ে। সুখদেবপুরে ওরা যখন পৌঁছায় তখন রাত হয়ে গেছে। বিম্ববাসিনী বলে রেখেছিলেন, তাই কেয়ারটেকার শিবু একটা গাড়ি ভাড়া করে নিয়ে এসে অপেক্ষা করছিল স্টেশনে। রানী ভবানী মহলে পৌঁছে ওরা অবাক হয়ে দেখে সত্যি বিশাল এক রাজবাড়ি। চারিদিকে আলো ঝলমল করছে। শিবু ওদের নিয়ে ভেতরে ঢুকে বলে, আপনারা একটু দাঁড়ান, আমি ওপরের ঘরের চাবিটা নিয়ে আসি। বিদিশা ঘুরে ঘুরে দেখতে থাকে মহলের ভেতরটা। বিরাট এক ঝাড়বাতি ঝুলছে মাথার ওপর। শিবু জানায়, সকলে বছরে একবার জড়ো হয় দুর্গাপুজোর সময়। তখন সব ঝাড়বাতিগুলো জ্বালানো হয়। কত হই হই হুল্লোড় হয় এ বাড়িতে। শিবুর বউ রূপাই ওদের রান্না বান্না করবে, আর স্বপ্না অন্য কাজ করে দেবে। রাতে ওদের জন্য গরম গরম দেশি মুরগির ঝোল আর ভাত রান্না করেছে রূপা। শিবু ওদের নিয়ে ঘরগুলো দেখিয়ে দিল। একটায় ছেলেরা, মানে বেদ, সুমন আর তমাল থাকবে, আর অন্যটায় কস্তুরী, বিদিশা আর দীপা। অ্যাটাচ বাথগুলো পরে তৈরি করা হয়েছে ওই ঘর দুটোতে, তাই ওই ঘরগুলোই বিম্ববাসিনী ওদেরকে দিতে বলেছে শিবুকে। তাই সবাই ফ্রেশ হয়ে হালকা জামা কাপড় পরে নিচে হল ঘরে নেমে আসে। বিশাল বড় ডাইনিং টেবিলে রূপা ওদের জন্য খাবার সাজিয়ে দিয়েছে। আজ রাত হয়ে গেছে, তাই এইটুকুই করতে পেরেছে ও। কাল থেকে শিবু নিজেই বাজারে যাবে। ওদের খাওয়া দাওয়া হয়ে যেতে বিদিশা শিবুকে বলে, আচ্ছা শিবুদা, ওই রাজবাড়িতে তুমি কখনো গেছো? না, মানে বাইরে থেকে দেখতে। শিবু বলে ওঠে, না না দিদিমণি, ও রাজবাড়ির কথা মুখেও এনো না গো। ও একটা আস্ত পিশাচিনী। রাম 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 বলতে বলতে শিবু চলে যায়। বিদিশা হেসে বলে ওঠে, আমরা পরশু থেকে ও বাড়িতেই থাকবো। তোমরা শুধু আমাদের খাবারগুলো সময় মতো দিয়ে আসবে। শিবুর চোখগুলো বড় বড় হয়ে যায়। ও বলে, ও কি বলছো গো তুমি? বর্দি তোমাদের এই জন্য পাঠিয়েছে? আহা গো, এমন তরতাজা প্রাণগুলো আর থাকবে না ভাবতেই বড় কষ্ট হচ্ছে আমার। দিশা হেসে বলে, ভয় নেই শিবুদা, আমাদের কিচ্ছু হবে না। রূপা বলে, বড় ভয় হয় গো দিদিমণি। এই তো 2 মাস আগে দুজন ডাকাবুকো মানুষ এলেন ভূত তাড়াতে, আর তারাই আজ ভূত হয়ে গেছে। বিদিশা বলে উঠল, 2 মাস আগে? কই, বিম্ববাসিনী দেবী তো এ ব্যাপারে কিছু বললেন না আমাকে। শিবু মাথা নিচু করে বলে, আসলে এ কথা বর্দিও জানে না গো দিদিমণি। তেনারা কোথাও থেকে খবর পেয়ে এসেছিলেন গো। আমাকে টাকা দিয়ে ওই বাড়ির চাবি নিয়ে রাতের বেলায় থাকতে গেলেন, আর সকালেই সব শেষ। রূপা বলে উঠল, ওই রাজবাড়ির ছাদের ওপর থেকে 2টো খোবলানো শরীর ঝুলছিল গো দিদিমণি। এখনো সে কথা মনে পড়লে গায়ের রক্ত ঠান্ডা হয়ে যায়। বিদিশা বলে উঠল, বেশ, তোমাদের থেকে অনেক ইনফরমেশন পেলাম। এবার আমরা ওপরে যাই, খুব ক্লান্ত লাগছে। তোমরাও আজ এ বাড়িতে থেকে যাও, আউট হাউসে যাবার দরকার নেই। রূপা বলে, আমরা তো লোকজন এলে এ বাড়ির নিচের একখানা ঘরেই থাকি গো দিদিমণি, তা ওখানেই গিয়ে শুয়ে পড়ব খন। বিদিশা আর কথা না বাড়িয়ে ওপরে নিজের ঘরে গিয়ে জালনা খুলে দেয়, আর সাথে সাথেই
একটা বাদুড় উড়ে চলে যায়। বিদিশা জালনা খুলে দিতেই ভাঙা চাঁদের আলোয় দেখা গেল সেই ভয়ানক রাজবাড়িটা। কেমন যেন গায়ে কাটা দিয়ে উঠল দিশার। চাঁদের আলোয় স্পষ্ট এক ছায়ামূর্তিকে ঘুরে বেড়াতে দেখতে পেল সে। তার সেই খোলা চুলগুলো যেন চাঁদের আলোকে আড়াল করে রেখেছে। সেই মূর্তিও যেন চেয়ে আছে দিশার দিকে। দিশা স্ট্যাচুর মতো দাঁড়িয়ে থাকে। নড়াচড়া করার ক্ষমতা তার লোপ পেয়ে গেছে যেন। এই সময় কস্তুরী দিশাকে ওভাবে দাঁড়িয়ে থাকতে দেখে কাছে গিয়ে গায়ে হাত দিয়ে ডেকে বলে, দিশা, এই দিশা, কি রে, কি হয়েছে তোর? এভাবে এখানে দাঁড়িয়ে আছিস যে? শুবি না? কত রাত হয়ে গেছে দেখতো। বিদিশা চমকে উঠে নিজেকে সামলে নিয়ে বলে, আসলে ওই রাজবাড়িটা দেখছিলাম, আর কিছু না। চল গিয়ে শুয়ে পড়ি। জানলাটা আবার চেপে বন্ধ করে দিয়ে বিছানায় এসে শুয়ে পড়ে দিশা, পাশে কস্তুরী। ওরা দেখে দীপা ঘুমিয়ে কাদা হয়ে গেছে। বিদিশা আর কস্তুরী গল্প করতে করতে একসময় ঘুমিয়ে পড়ে। বেশ বেলায় ঘুম ভাঙে বিদিশার। তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নিচে নেমে এসে দেখে বেদ, তমাল, সুমন সবাই বসে বসে চা খাচ্ছে, আর কস্তুরী আর দীপা গল্প জুড়েছে রূপার সাথে। বিদিশা বলে ওঠে, হে গাইস, গুড মর্নিং। সবাই সঙ্গে সঙ্গে বলে ওঠে, গুড মর্নিং দিশা। বিদিশা একটা চেয়ারে বসতে বসতে বলে, এই কস্তুরী, আমাকে ডাকিসনি কেন রে? কত বেলা হয়ে গেছে দেখতো। বেদ বলে ওঠে, তো কি হয়েছে? এখানে তোর অফিস নেই যে দেরি করে উঠলে তোর অসুবিধা হবে। বিদিশা বলে উঠল, তা অবশ্য ঠিকই বলেছিস। তা রূপা, তোমার জলখাবার রেডি তো? রূপা বলে, হ্যাঁ গো দিদিমণি, রেডি। তুমি বললেই আমি গরম গরম ভেজে দিতে পারি। বিদিশা বলে উঠল, হ্যাঁ তাহলে তাই করো। সাহায্য লাগলে বলতে পারো, আমি আছি। রূপা বলে, ও মা, তাই হয় নাকি গো দিদিমণি? আমি একাই করে নিতে পারবো। আধ ঘন্টার মধ্যেই টেবিলে লুচি আর ছোলার ডাল চলে এলো। ওরা 6 জন খাওয়া দাওয়া সেরে সবাই যাওয়ার জন্য তৈরি হয়ে নিল। মহল থেকে বেরোবার সময় বিদিশা রূপাকে জিজ্ঞাসা করে, রূপা, শিবুদা কোথায়? একবারও দেখতে পেলাম না সকাল থেকে। রূপা বলল, উনি তো বাজারে গেছেন গো। কেন গো দিদিমণি, দরকার আছে কিছু? বিদিশা বলে, একটু দরকার ছিল। ওকে, ফিরে এসে কথা বলছি। বিদিশারা হাঁটতে হাঁটতে রাজবাড়ির সামনে এসে উপস্থিত হলো। চারিদিকে ঝোপ জঙ্গল আর বড় বড় ঘাসে ভরে গেছে। এসব পরিষ্কার না করে ভেতরে যাওয়া যাবে না, তাই দিশা চিন্তায় পড়ে যায়। এমন সময় শিবুকে সাইকেল চড়ে আসতে দেখে তাকে দাঁড় করিয়ে দিশা বলে, শিবুদা, একটু দাঁড়াও তো। শিবু সাইকেল থামিয়ে বলে, কি হয়েছে গো দিদিমণি? বিদিশা বলল, বলছি এই ঝোপ জঙ্গলগুলো আজই পরিষ্কার করতে হবে। আমি বেশি টাকা দেব। কাজটা দাঁড়িয়ে থেকে তুমি করে দাও, আমিও থাকবো। শিবু মাথা চুলকে বলে, এই তো দিদিমণি মহা মুশকিলে ফেলে দিলেন আমাকে। আচ্ছা, আপনারা একটু বেরিয়ে টেরিয়ে আসুন, আমি আসছি বাজারটা দিয়ে। একবার গ্রামটা চক্কর মারি দেখি, যদি লোক পাই। বিদিশা বলে ওঠে, ওকে, তুমি যাও, আমরা একটু চারপাশটা ঘুরে দেখি। বিদিশারা রাজবাড়ির পেছনের দিকে এসে দেখে ওখানেও একটা বড় গেট আছে, আর একটা মন্দিরও দেখা যাচ্ছে। প্রায় 1 ঘন্টা পর শিবু 6-7 জন গাট্টা গোট্টা লোক নিয়ে এসে হাজির হয়ে বলে, তুমি এবার কথা বলে নাও গো দিদিমণি। বিদিশা কথা বলে ঠিক করে নেয়, আজ আর কাল সকাল এই সময়ের মধ্যে জঙ্গলগুলো কেটে সাফ করতে হবে, আর রাজবাড়ির ভেতরে অন্তত একটা ঘর ধুয়ে মুছে সাফ করে দিতে হবে। লোকগুলো রাজি হয়ে যায়। দিশা ওদের কার্বলিক অ্যাসিড ছিটিয়ে নিতে বলে কাজে হাত দেবার আগে। 10 মিনিটের মধ্যে ওরা কাজ শুরু করে দেয়। দিশা রাজবাড়ির বাইরে একটা বড় গাছের নিচে শিবুকে দিয়ে একটা মাদুর আনিয়ে সেখানে পেতে বসে পড়ে। বাকিরাও বসে পড়ে বিদিশার পাশে। সুমন বলে, এই বেদ, আমি আর দীপা একটু ঘুরে আসবো রে। বেদ বলে, হ্যাঁ হ্যাঁ, যা না, ঘুরে আয়। সুমন আর দীপা বাজারের দিকে পা বাড়ায়।
তমাল আর কস্তুরীও ঘুরতে চলে যায়। বেদ আর বিদিশা বসে থাকে। বিদিশা বলে, তুইও যা না বেদ, একটু ঘুরে আয়। বেদ নিজের হাতটা বাড়িয়ে দিয়ে বলে, ধর হাতটা, চল না বেরিয়ে আসি। ভরসা করে ধরতে পারিস দিশা, কখনো ছেড়ে দেব না রে এই হাত। বিদিশা বেদের এমন গাঢ় গলার স্বর শুনে অর্থপূর্ণ দৃষ্টিতে তাকিয়ে থাকে ওর দিকে। তখন বিদিশার একটা হাত নিজের হাতের মধ্যে নিয়ে বেদ বলে, দিশা, ঘর বাঁধবি আমার সাথে? খুব ভালোবাসি রে তোকে, আজ থেকে নয়, সেই ক্লাস 9 থেকে। বিদিশা কোনো কথা বলতে পারে না, শুধু চোখ ভরে জল আসতে থাকে তার। এমন সময় একটা চিৎকার শুনে ছুটে যায় বিদিশা আর বেদ রাজবাড়ির দিকে, যেখানে লোকগুলো কাজ করছিল। সেখানে গিয়ে দেখে একজন শ্রমিকের হাতের কাজটা ফাল হয়ে কেটে গেছে, ফিনকি দিয়ে রক্ত বেরোচ্ছে সেখান থেকে। আর একটা কালো কুচকুচে বেড়াল সেই রক্ত চেটে চেটে যেন কত শত দিনের ক্ষুধা মিটাচ্ছে। বিড়ালটার চোখগুলো টকটকে লাল, একভাবে দিশার দিকে হিংস্রভাবে তাকিয়ে রক্তের স্বাদ নিতে থাকে সেই বিড়ালটা। আঁতকে ওঠে দিশা, তবে কাউকে কিছু বুঝতে না দিয়ে দিশা লোকটিকে ফার্স্ট এড করে দিয়ে সবাইকে কাছে ডেকে গাত্র বন্ধন করে দেয়, যাতে ওই পিশাচিনী ওদের কোনো ক্ষতি করতে না পারে। এমন সময় বিড়ালটা দিশার ঘাড়ের ওপর লাফিয়ে পড়ে আর গলায় কামড় বসাতে গিয়ে একটা আর্তনাদ করে ছিটকে পড়ে যায়, আর সাথে সাথে একটা কালো ধোঁয়া হয়ে মিলিয়ে যায় বিড়ালটা। এরপর আর কোনো বাধা আসে না, লোকগুলো কাজ করতে থাকে নিজেদের মতো করে। বেদ দেখে দিশার কাঁধের কাছ থেকে রক্ত বেরোচ্ছে। আসলে এই বিড়ালের নখের আঁচড়ে ক্ষত সৃষ্টি হয়েছে বিদিশার কাঁধে। বেদ যত্ন করে দিশার কাঁধের রক্ত মুছিয়ে ওষুধ লাগিয়ে দেয়। বিদিশা বুঝতে পারে কঠিন লড়াইয়ের সামনে পড়তে চলেছে ও, মানে ওরা সকলে। বেদের হাতটা শক্ত করে ধরে দিশা বলে, চল বেদ, ওখানে গিয়ে বসি, একটা ব্যথার ওষুধ খেতে হবে রে। বেদ বিদিশাকে ধরে ধরে নিয়ে গিয়ে বসিয়ে দেয় গাছের নিচে পাতা মাদুরে। একটা ব্যথার ওষুধ দিয়ে বিদিশাকে বলে, খুব কষ্ট হচ্ছে তাই না রে দিশা? ব্যথা করছে রে খুব? দিশা বলে ওঠে, হ্যাঁ, ভীষণ ব্যথা হচ্ছে। বেদ, তুই একটু আমার ব্যাগ থেকে পবিত্র জলের শিশিটা একটু বের করে দিবি রে। বেদ বিদিশার ব্যাগ থেকে শিশিটা বের করে দিতেই তার থেকে অল্প জল নিয়ে চোখ বুজে মন্ত্র পড়তে থাকে বিদিশা। এরপর ওই জল নিজের কাঁধে ছোঁয়াতেই একটা ঠান্ডা স্পর্শে দিশার সব ব্যথা সেরে যায়। বিদিশা চোখ বুজে বসে থাকে। এমন সময় সুমন, দীপা, তমাল, কস্তুরী সবাই চলে আসে। বেদ বলে, চল এবার বাড়িতে যাই সবাই, দিশার একটু বিশ্রামের দরকার। দীপা বলে, এই বেদদা, কি হয়েছে গো বিদিশাদের? বেদ বলে, মহলে চল, সব বলছি, অনেক কিছু ঘটে গেছে এইটুকু সময়ের মধ্যে। বেদ লোকগুলোকে সব বুঝিয়ে দিয়ে সবাইকে নিয়ে মহলে ফিরে যায়। গিয়েই সোজা বিদিশাকে নিয়ে ওপরের ঘরে গিয়ে শুইয়ে দেয়। নিচে নেমে শিবুকে ডেকে বলে, শিবুদা যাও তো, লোকগুলো কাজ করছে সেখানে গিয়ে একটু দেখে এসো। শিবু বলে ওঠে, সে আমি দেখে নেব খন, কিন্তু এই দিশা দিদিমণির কি হয়েছে গো? বেদ বলে ওঠে, ও কিছু না, একটা বেড়াল লাফিয়ে পড়ায় নখের খোঁচা লেগেছে বিদিশার কাঁধে, তাই একটু জখম হয়েছে, চিন্তার কিছু নেই, ঠিক হয়ে যাবে। কথাটা শুনেই শিবুর মুখটা ফ্যাকাশে হয়ে গেল। বিড়বিড় করে বলে উঠল, পালান বাবু, পালান, না হলে ওই পিশাচিনী কাউকে ছাড়বে না, সব পাইকে মেরে ফেলবে। বেদ বুঝতে পারে কোনো কারণে শিবু ভয় পেয়ে গেছে ওই বেড়ালটার কথা শুনে, তাই ওকে আর না ঘাটিয়ে রূপাকে সবার জন্য চা ওপরে দিয়ে আসতে বলে। তারপরে ঘরে চলে যায় সে। শিবু ধীরে ধীরে বেরিয়ে চলে যায় ওই লোকগুলোর কাজ কতদূর হলো তা দেখার জন্য। গলায় বাঁধা তাবিজটা ঠিক আছে কিনা দেখে নিল সে একবার। বিদিশা আস্তে আস্তে পুরো ব্যাপারটা সবাইকে বলে। সবাই শুনে চমকে ওঠে, তবে ভয় পায় না কেউ।
বিদিশা নিজের ব্যাগ থেকে সবার জন্য তাবিজ বের করে তা পরিয়ে দেয় গলায়, আর তাদের গাত্রবন্ধন করে দেয়। ও বাড়িতে যাবার আগে বিদিশা মায়ের পুজো করতে চায়, তাই বেদকে দায়িত্ব দেয় এই গ্রামের মায়ের মন্দির কোথায় আছে তা খুঁজে বের করার জন্য। দুপুরে লাঞ্চের আগে বেদ শিবুদার কাছে জানতে চেয়ে বলে, শিবুদা, এই গ্রামে মা কালীর কোনো মন্দির আছে গো? শিবু বলে ওঠে, হ্যাঁ গো বাবু, আছে। একেবারে জাগ্রত হয়ে আছেন মা সেখানে। তার কল্যাণেই তো আমরা বেঁচে আছি গো। বেদ বলে, কোথায় সেই মন্দির? তোমার দিশা দিদিমণি একবার সাধনায় বসতে চায় সেখানে। শিবু বলে ওঠে, এ গায়ের উত্তর দিকে সীমান্ত ঘেঁষে মা বিশালাক্ষীর মন্দির আছে গো বাবু। তা যাও না, একটিবার গিয়ে দেখে এসো। বেদ আর কথা না বাড়িয়ে শিবুর থেকে ওর সাইকেলটা নিয়ে বেরিয়ে পড়ে মন্দিরের উদ্দেশ্যে। শিবুর কথা মতো গ্রামের উত্তর দিকে এক বিশাল বড় মন্দির দেখে এগিয়ে যায় বেদ। সাইকেলটা স্ট্যান্ডে রেখে এগিয়ে যায় মন্দিরের ভেতরের দিকে। দেখে একজন লাল রঙের ধুতি পরা মানুষ মায়ের পুজো করছেন। বেশ কয়েকজন গ্রামবাসীও আছেন সেখানে। বেদ মাকে প্রণাম করে বেরিয়ে যেতে গেলে সেই পূজারী বাধা দিয়ে বলেন, একটু বসুন না বাবা, কথা আছে আপনার সাথে। বেদ বসে পড়ে মা বিশালাক্ষীর সামনে হাত জড়ো করে। ওই সৌম্যদর্শন পুরোহিতের কথা সে ফেলতে পারে না। পুজো হয়ে যাবার পর মায়ের প্রসাদ একটা শালপাতার বাটিতে করে বেদের হাতে দিয়ে পুরোহিত মশাই বলেন, নিন বাবা, প্রসাদটা খেয়ে নিন। বেদের প্রসাদ খাওয়া হয়ে গেলে পুরোহিত মশাই ওর পাশে এসে বসে বলেন, আপনারা ওই রাজবাড়িতে এসেছেন বাবা? সব জেনেও কেন নিজেদের জীবন নিয়ে এরকম ছিনিমিনি খেলছেন আপনারা? বেদ বলে উঠল, আপনি আমাকে তুমি করে বললে আমি বেশি খুশি হব ঠাকুরমশাই। কিন্তু আপনি কি করে জানলেন আমরা এই রাজবাড়ির জন্য এসেছি? পুরোহিত মশাই বললেন, এ গ্রামে কে আসছে, কেন আসছে, আমার সব কর্ণগোচর হয়। যাক, এ মন্দিরে কখন পুজো করতে চাও তোমরা? আমার ওই মেয়েটির সাথে কিছু কথা বলার আছে। বেদ বলে, সন্ধ্যেতেই পুজো, সাধনায় বসবে দিশা। আপনি থাকবেন তো তখন পুরোহিত মশাই? পুরোহিত মশাই বললেন, আসলে সন্ধ্যের পরে গ্রামে তেমন লোকজন বেরোয় না। আমিও বিকাল বিকাল মায়ের পুজো দিয়ে চলে যাই। তবে তোমরা যদি আসো তাহলে তো থাকতেই হবে। বেদ বলে ওঠে, আমরা তো আসবই, কারণ আমার বান্ধবী দিশা ও বাড়িতে ঢোকার আগে ওর সাধনায় একবার বসতে চায়। বেদ আরো কিছু সময় কথা বলে ফিরে আসে রানী ভবানী মহলে। নিচের হল ঘরে সকলে তখন বেদের জন্য অপেক্ষা করছে, কারণ বেদ না এলে ওরা কেউ লাঞ্চ করতে পারছে না। আর বিদিশার পুজোর ব্যাপারটাও তো দেখার আছে। বেদ ফিরে এসে বলে, তোরা বস, আমি ঝট করে স্নানটা সেরেই আসছি, আর রূপাকে খাবার দিতে বল তোরা। দিশা বলে ওঠে, বেদ, তুই মন্দির খুঁজে পেয়েছিস? আমি পুজো করতে যাব তো। বেদ বলে, পেয়েছি দিশা, আমি এসে সবটা বলছি। রূপা ওদের জন্য লাঞ্চ টেবিলে সাজিয়ে ফেলেছে। এর মধ্যে বেদও স্নান সেরে এসে দিশার পাশের চেয়ারটা টেনে নিয়ে বসে পড়ে। ভাত, ডাল, ভাজা, মাছের কালিয়া আর মটন কষা দিয়ে জমিয়ে খাবার খেতে খেতে বেদ সবটা দিশাকে বলে। তবে সবাই খেলেও দিশা কিন্তু খায় না। ও পুজো দিয়ে তবেই খাবার খাবে, এ কথাও আগেই বলে দিয়েছিল। বিকেল ঠিক 5টায় ভালো করে স্নান করে একটা শাড়ি পরে ও তৈরি হয়ে নেয় মা বিশালাক্ষীর মন্দিরে পুজো দিতে যাবার জন্য। পুরোহিত মশাই আগেই চলে এসেছেন। বহু দিন পর মন্দিরে আজ বাতিগুলো সব জ্বালিয়ে দিয়েছেন তিনি। বিদিশা এসে আগে মাকে জোড়হাত করে প্রণাম করে। পুরোহিত মশাইকে প্রণাম করতে গেলে তিনি ওর হাত ধরে ফেলে বলেন, মায়ের সামনে প্রণাম করো না মা, এসো তুমি বসো পুজোতে। দিশা মায়ের সামনে পুজোতে বসে। পাশে আছেন ওই সৌম্যকান্তি মানুষটি। তিনিও ওদের উদ্দেশ্য শুনে খুব খুশি হয়েছেন। গ্রামবাসীরা যাতে নির্ভয়ে থাকতে পারে তার জন্য। আর ওই পিশাচিনীর ধ্বংস, এটাও তার কাম্য। পুজো শেষে মায়ের আশীর্বাদী ফুল
ও কয়েকটা একমুখী রুদ্রাক্ষ পুরোহিত মশাই তুলে দেন দিশার হাতে, দিয়ে বলেন, পদে পদে বিপদ আছে মা ওই মহলে, তবে তোমার মধ্যে যে শক্তি আছে তার মোকাবেলা করতে পারবে না ওই পিশাচিনী। যাও মা, যে কাজের জন্য তুমি এসেছো সেই কাজ সুসম্পন্ন হোক, এইটাই আমি চাই। ফিরতি পথে বিদিশা অনুভব করে একটা শুভ শক্তি ওদের পাহারা দিয়ে রানী ভবানী মহলে পৌঁছে দেয় সুরক্ষিতভাবে। সারা দিন না খেয়ে বিদিশার বেশ দুর্বল লাগছিল, মাথাটাও ঘুরছিল বেশ। তাই বেদের হাত ধরেই মহলে ঢুকে একটা কেদারায় বসে পড়ে বিদিশা। রূপা তাড়াতাড়ি জল এনে দেয় বেদের হাতে, জলটা যত্ন করে খাইয়ে দেয় বেদ দিশাকে। এমন সময় কস্তুরী বলে ওঠে, রূপাদি, বিদিশার খাবারটা দাও তো, ও খেয়ে ওপরে গিয়ে একটু শুয়ে পড়ুক। রূপা তাড়াতাড়ি খাবার দিতে বিদিশা কোনো রকম অল্প কিছু খেয়েই ওপরে গিয়ে শুয়ে পড়ল। ওরা সবাই নিচে বসে গল্প করতে করতে চা খাচ্ছে, আর শিবু একটু দূরে দাঁড়িয়ে ভাবছে, কাল এরা হয়তো ওই লীলাবতীর শিকার হয়ে এই সময় মরে পড়ে থাকবে ওই রাজবাড়ির আনাচে কানাচে। আহা গো, এমন তাজা প্রাণগুলো চলে যাবে। চোখ দুটো ভিজে ওঠে শিবুর। ওদিকে বিদিশা শুয়ে আছে চোখ বুজে। হঠাৎ একটা শব্দ হতে ঘুম ভেঙে যায় ওর। অবাক হয়ে দেখে রাজবাড়ির দিকের জালনাটা আবার খুলে গেছে। কে যেন ওকে আকর্ষণ করছে ওই জালনার দিকে। সম্মোহিতের মতো উঠে গিয়ে বিদিশা ওই জালনার কাছে গিয়ে তাকায় ওই রাজবাড়িটার দিকে। দেখে চাঁদের আলোয় ওই রাজবাড়িতে সেই খোলা চুলে অবয়বটি ওদের জালনার দিকেই চেয়ে আছে, আর সেই কালো কুচকুচে বিড়ালটি ওই অবয়বের কাঁধে বসে আছে, আর অন্ধকারে বিড়ালটার চোখ দুটো জ্বলছে। স্পষ্ট দেখা যায় অবয়বটির মুখের দুপাশ থেকে দুটো সদন্ত বেরিয়ে আছে। বিদিশা একভাবে সেই দিকেই চেয়ে দাঁড়িয়ে আছে মন্ত্রমুগ্ধের মতো। কত সময় বিদিশা ওই জালনায় দাঁড়িয়ে আছে তা সে নিজেই জানে না। দীপা ঘরে এসে ওভাবে বিদিশাকে দাঁড়িয়ে থাকতে দেখে কাছে গিয়ে গায়ে হাত দিয়ে ডেকে বলে, দিশাদি, এই দিশাদি, এখানে দাঁড়িয়ে আছো কেন গো? শুয়ে বিশ্রাম নিতে পারছো না? দীপার কথায় চমকে ওঠে দিশা, তাড়াতাড়ি জালনা বন্ধ করে সরে আসে। তারপর বলে, আরে দীপা, কখন এলে তুমি ওপরে? দীপা বলে, এই তো জাস্ট এলাম, এসেই দেখি তুমি এক মনে ওই রাজবাড়িটার দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছো। বিদিশা জালনাটা বন্ধ করে সরে এসে নিজের বিছানায় বসে বলে, আসলে গরম লাগছিল তাই জালনাটা খুলেছিলাম, আর কিছু নয়। তা আর সবাই কোথায়? ওদের ওপরে ডাকো তো দীপা, আর রূপাকে সবার জন্য এক প্রস্ত চা করে আনতে বলো। দীপার ডাকে সবাই ওপরে চলে আসে। আগামী দিনের প্ল্যানগুলো করে নিতে চায় দিশা। রূপা সবার জন্য চা দিয়ে বলে যায় ঠিক 10টার সময় ডিনারের জন্য ডাকবেও। পরের দিন সকালে উঠে চা খেয়েই ওরা সবাই মিলে রাজবাড়িতে গিয়ে ঢোকে। যাতায়াতের রাস্তা একদম পরিষ্কার করে দিয়েছে লোকগুলো। আজ রাজবাড়ির ভেতরটা পরিষ্কার করতে হবে, তার আগেই দিশা একবার ঢুকে দেখে নিতে চায় পুরোটা। মাকড়সার জাল কেটে কেটে ওরা এসে দাঁড়ায় নিচের বড় হল ঘরে। এখনো ওপর থেকে একটা ঝাড় লণ্ঠন ঝুলছে দেখে বেশ অবাক হয়ে যায় ওরা। ধীর পায়ে ধুলো আবর্জনা মারিয়ে ওরা উঠে আসে ওপরে। দেওয়াল জুড়ে সার দিয়ে রাজাদের রানীদের ছবি লাগানো আছে। হাত দিয়ে ধুলো ঝেড়ে ঝেড়ে দিশা পরিচয়গুলো পড়তে থাকে একে একে। একটা ছবিতে এসে চোখ আটকে যায় দিশার। দেখে অপূর্ব সুন্দরী এক নারী, তবে তার চোখ দুটো কেমন অন্যরকম। মনে হচ্ছে যেন সারা রাজ্যের বিরক্তি আর ঘৃণা ঝরে পড়ছে তার চোখ দুটো দিয়ে। নামটা দেখে চমকে ওঠে বিদিশা। লেখা আছে রানী লীলাবতী দেবী। এত জীবন্ত চোখ কোনো ছবির হতে পারে? মনে হচ্ছে যেন বিদিশার দিকেই তাকিয়ে আছে ঘৃণা ভরে। বিদিশার কেমন একটা অস্বস্তি হতে থাকে। সরে আসে সে ওই ছবির সামনে থেকে। ঘুরে ঘুরে দেখতে থাকে বিদিশা। ওপরে একদম একটা খালি বড় ঘর নিজেদের থাকার জন্য ঠিক করে নেয় বিদিশা। কাজের লোকগুলো আসতে
আগে ওই ঘরটা ধুয়ে মুছে পরিষ্কার করে দিতে বলে দিশা। ঘুরে ঘুরে সব দেখতে দেখতে একটা ঘরে গিয়ে বিদিশা দেখতে পায় সেই কালো কুচকুচে বেড়ালটাকে। সে যেন ওর জন্যই অপেক্ষা করছিল। দিশাকে দেখে দাঁত খিচিয়ে তেড়ে যায় ওর দিকে, আর দিশা হাতে ধরে থাকা জলের শিশি থেকে জল ছুঁড়ে মারতেই দৌড়ে পালিয়ে যায় সেই বেড়ালটা। এরপর ওরা রানী ভবানী মহলে ফিরে স্নান সেরে ব্রেকফাস্ট করে নেয়। তারপর গ্রামটা একটু ঘুরে দেখতে বেরোয়। আজ থেকে ওরা ও বাড়িতে থাকবে, তাই কিছু প্রয়োজনীয় জিনিস দিশা কিনে নেয় দোকান থেকে। দুটো হারিকেন, মোটা মোটা মোমবাতির প্যাকেট কয়েকটা, কয়েক লিটার কেরোসিন তেল, ব্লিচিং পাউডার, কার্বলিক অ্যাসিড ইত্যাদি। তাছাড়া শুকনো খাবারও কিছু কিনে ফেলে ওরা। আর একটা বড় শতরঞ্চি, একটা বেড কভার নিয়ে নেয় দিশা। শিবু আগের থেকেই ও বাড়িতে গিয়ে লোকদের দিয়ে ব্লিচিং পাউডার আর কার্বলিক অ্যাসিড ছড়িয়ে এসেছিল চারপাশে। মন্দিরের দিকটাও পরিষ্কার করতে বলে দেয় সে লোকগুলোকে। দুপুরের খাওয়া দাওয়া সেরেই ওরা প্রয়োজনীয় সব জিনিস নিয়ে চলে যায় রাজবাড়িতে। রাতের খাবার শিবু আর রূপা এসে বিকেল বিকেল দিয়ে যাবে, আর দিয়ে যাবে ফ্লাস্ক ভর্তি করে চা। আগে সবাই মিলে চারিদিকটা ঘুরে দেখে নেয়। রাজা সুরেন্দ্রনারায়ণ যে খুব সুপুরুষ ছিলেন তা তার তৈলচিত্র দেখে বেশ বোঝা যায়, আর রানী ভবানীকে দেখে মাতৃত্বের প্রতিরূপ বলে মনে হয়। অসামান্য সুন্দরী এমন একজন রানী থাকতে রাজা সুরেন্দ্রনারায়ণ কেন যে লীলাবতীকে বিবাহ করতে গেছিল তা বোঝা যায় না। আরও একটা ছবি দেখে অবাক চোখে চেয়ে থাকে বিদিশা। একজন রাজকুমারীর ছবি, তাতে নাম লেখা রাজকুমারী ফুল্লরা। মন্দিরে ঢুকে একটা মোমবাতি মা কালীর সামনে জ্বেলে দেয় বিদিশা, আর মনে মনে বলতে থাকে, মা গো, আমি যেন আমার কাজে সফল হই, আমি যেন এই গ্রামবাসীদের এই বিভৎস পিশাচিনীর হাত থেকে রক্ষা করতে পারি। এরপরে সবাই ওরা শতরঞ্চি পেতে ফেলে, আর তার উপর বেড কভারটা পেতে নিয়ে সবাই একটু গড়িয়ে নেয়। তমাল একটা ঘুমও দিয়ে ফেলে এর মধ্যে। ঠিক 5টার সময় শিবু আর রূপা ওদের জন্য রাতের খাবার নিয়ে আসে। চানা মশলা, পুরি, ক্ষীর আর মিষ্টি। দিশা বাজার থেকে শালপাতার প্লেট নিয়ে এসেছে, তাই ওদের কোনো বাসন আনতে বারণ করেই দিয়ে এসেছিল দিশা। বড় বড় ক্যাসারোলে করে ওরা খাবার নিয়ে এসেছে যাতে সব গরম থাকে, আর এনেছে ফ্লাস্ক ভর্তি করে চা। সব গুছিয়ে রেখে শিবু বলে, আপনারা খুব সাবধানে থাকবেন গো দিদিমণি। ওই পিশাচিনী কিন্তু রক্তের স্বাদ পেয়েছে বহু বছর পর। বিদিশা বলে ওঠে, ভয় পেও না গো শিবুদা, আমাদের কিচ্ছু হবে না। তুমি শুধু সকালে এসে আমাদের চাটা দিয়ে যেও কিন্তু। আস্তে আস্তে রাত নামে। অভিশপ্ত বাড়ির চারপাশ দিয়ে কত শত অতৃপ্ত আত্মারা নীরব চোখে চেয়ে থাকে। এই গল্পটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন। আপনারা কি ধরনের গল্প শুনতে চান তা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর আমার নতুন নতুন গল্পের আপডেট পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্লিজ প্লিজ দাবিয়ে দেবেন। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে আগামী পর্বে। ধন্যবাদ।